মর্নিং সবাইকে। যারা যারা আসবে তারা আসুক, আমরা ক্লাস শুরু করি। আমি যেটা আজকে করাবো, আমাদের অ্যানালিসিসের সেকশনে একটা জিনিস ডিউ আছে, সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রাল এবং মেজার থিওরি। ঠিক আছে, সবার ঘুম ভাঙেনি, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি 8:30তেই লিঙ্ক দেবো ভেবেছিলাম, কিন্তু এই কারণের জন্যই দিলাম না। হয়তো সবাই 8:30তে উঠে রেডি হতে পারবে না, 9টার লিঙ্ক দিলাম। যাই হোক, কি আর করা যাবে, যারা আসবে তখন আসুক। আমাদের যেটা বিষয়, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমরা করবো হচ্ছে রিমান ইন্টিগ্রাল, ইমপ্রপার ইন্টিগ্রাল অ্যান্ড মেজার থিওরি। এইটা হচ্ছে আমাদের আজকের বিষয়, এবং আমরা আগামী একটা দুটো ক্লাস এটাই করবো, কারণ এই টপিকটাই একমাত্র আমাদের অ্যানালিসিসে ডিউ ছিল। তো রিমান ইন্টিগ্রেশন, একটা প্রথমেই যে জিনিসটা আমাদের বুঝে নিতে হবে, যে রিমান ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি একটা বড় বিষয়। এবার সবার আগে আমাকে জানতে হবে, এটা চেক করা যে কিভাবে পড়লে আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো ফাংশনটা ইন্টিগ্রেবল হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এইটা আমাদের সবার আগে বুঝতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ইন্টিগ্রেবল আমাদের বার করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেবল হচ্ছে কিনা সবার আগে কি করে বার করা যায়। মানে তার জন্য আমরা প্রাইমারিলি মেজার থিওরির সাহায্য নিই। তাই জন্য এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি একই সাথে আছে। প্রাইমারিলি আমরা মেজার থিওরির সাহায্য নিই। কিরকম সাহায্য? আমরা মেজার জিরো সেট, মানে বেসিক্যালি লেবেক মেজার জিরো সেটের হেল্প নেব। ঠিক আছে, লেবেক মেজার জিরো সেটের হেল্প নেব। আচ্ছা, তো জিনিসটাকে কি করে ইউটিলাইজ করা যায়, সবার আগে এটা বুঝতে হবে যে মেজার থিওরিকে আমরা এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমি একটা রাফ ওভারভিউ বলি। ওভারভিউ হচ্ছে যে তুমি আগে লেবেক মেজার জিরো সেটকে ডিফাইন করো। সেকেন্ডলি, দেখানোর চেষ্টা করো যে যারা কন্টিনিউয়াস ফাংশন বা যারা ডিসকন্টিনিউয়াস ফাংশন, তাদের যে ডিসকন্টিনিউটি সেটটা, কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রেও ডিসকন্টিনিউটি সেট এমটি সেট হয়, ফলে তাদের যে সমস্ত ফাংশনের আর কি ডিসকন্টিনিউটি সেটটা কেমন, এটা তোমাকে সবার আগে বুঝতে হবে। যে আমাকে মেজার জিরো সেট দিয়ে রিমান ইন্টিগ্রেশনকে ডিফাইন করতে, আমরা লেবেক ইন্টিগ্রেশন বানাচ্ছি না, প্রথমে আমরা রিমান ইন্টিগ্রেশন বানাচ্ছি। তাহলে আমাদের প্রথম মোটিভ হবে মেজার থিওরির মধ্যে মেজার জিরো সেট, এইটাকে আইডেন্টিফাই করা। সেকেন্ড মোটিভ হবে মেজার জিরো সেটকে যে কোনো একটা ফাংশনের ভেতরে ইমপ্লিমেন্ট করা। কিভাবে ইমপ্লিমেন্টটা করব? সেট অফ ডিসকন্টিনিউটি, সেইটাকে কাজে লাগিয়ে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তাহলে ডিসকন্টিনিউটি সেটটা দিয়ে ইমপ্লিমেন্ট করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, যেটাকে আমরা লেবেক ভিতালি থিওরেম বলি। নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন for a function to be Riemann integrable is that the discontinuity of that function, the set of all discontinuity of that function has zero measure. ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। এবার অনেকেই বলতো মেজার মানে তো অনেক বিষয়, একটা মানে ডিটেলড বিষয়। যারা এমএসসি আমার কাছে পড়েন তারা জানো যে আমি মেজার নিয়ে অনেক বড় ক্লাস নিই, মেজারেবল ফাংশন তবেই ইন্টিগ্রেবল ফাংশন হবে। ফলে দ্যাট ইজ আ লেন্দি প্রসেস। ফলে আমরা সবার আগে আমরা মেজারেবল ব্যাপারটাতে যাচ্ছি না, যে কাকে বলে মেজারেবল স্পেস, মেজারেবল সেট, সেটা আমরা যাচ্ছি না। ঠিক আছে, তার একটা বেসিক ইন্ট্রো তোমাদের ওই আমার মেজারেবল যে মেজারের যে রেকর্ডিংটা আছে সেমিস্টার 1 এমএসসির, সেখানে প্রথম 2-3টে ক্লাস তোমাকে দেখতে হবে অ্যাটলিস্ট, যাতে মেজার স্পেস কাকে বলে, ফাংশন কখন মেজারেবল আছে, ওটা বুঝতে হবে। কারণ ওটা এখানে আলোচনা করলে আর ক্লাস হবে না। ঠিক আছে,
আমরা এখন যেটা আলোচনা করছি সেটা পার্টিকুলার বিষয়, যেটা দিয়ে আমরা মেজার থিওরিকে মানে ইন্টিগ্রেশনের মধ্যে ইজিলি অ্যাপ্লাই করে নিজের কার্যসিদ্ধি করতে পারি। আমরা লেবেগ মেজার আলোচনা করছি না, মানে লেবেগ ইন্টিগ্রেশন আলোচনা করছি না এই মুহূর্তে, আমরা এই মুহূর্তে রিমান ইন্টিগ্রেশন আলোচনা করছি। এবং রিমান ইন্টিগ্রেশনে খুব সহজে বোঝার জন্য আমাকে যেটা করতে হবে আমরা সেটা ডিসকাস করছি, ঠিক আছে? আচ্ছা, তো সবার আগে আমাকে জানতে হবে যে মেজার জিরো সেট কি। দেখ, একটা সেটকে তুমি, যে কোনো সেট, সেট এ is called a measure zero set or zero set. Measure zero set or zero set কখন বলবো? যদি তুমি একটা কালেকশন পাও যদি তুমি একটা কালেকশন পাও IN, n belongs to natural number, of intervals such that A contained in union of intervals and summation length of the interval less than epsilon. এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে ইন্টারভালের লেন্থের সামটা লেস দ্যান এপসিলন, মানে বুঝতে পারছি ইন্টারভাল গুলো কত ছোট, ইন্টারভাল গুলো কত ছোট, ঠিক আছে? সেই ইন্টারভালের ইউনিয়নের ভেতরে আমরা সেটটাকে যদি পাই, তাহলে আমরা এই সেটটাকে বলবো মেজার জিরো সেট অর সিম্পলি জিরো সেট, ঠিক আছে? মেজার জিরো সেট আর সিম্পলি জিরো সেট, ওকে? তাহলে এটা হচ্ছে মেজার জিরো সেটের একদম অর্ডিনারি ডেফিনেশন। আমরা ডিটেলড মেজার জিরোতে আমরা মেজার থিওরি আলোচনা করিনি, লেবেগ মেজার, ইন্টেরিয়ার মেজার, এক্সটেরিয়ার মেজার আমি কেউ যাচ্ছি না, ঠিক আছে? আমরা সিম্পলি মেজার জিরো সেট ডিফাইন করছি উইদাউট নোয়িং মেজার। মেজার মানে কি? মেজার মানে যেটা মাপা যায়, ঠিক আছে? মেজার হচ্ছে মাপার যন্ত্রটা, সহজ কথা বলতে। তোমার কাছে চাল আছে, ইউ ওয়ান্ট টু মেজার ইট, হাউ মাচ ইট ইজ, ঠিক আছে? চালটা কতটা, 1 কেজি 2 কেজি, তাহলে ইউ হ্যাভ টু মেজার ইট। তাহলে সবার আগে তোমাকে দেখতে হবে সেটা ওরা কি মাপ করা যাবে ওদেরকে, দে মেজারেবল। আমি চালটাকে কি মাপতে পারি? তোমার উত্তর আসছে হ্যাঁ আমি মাপতে পারি। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে মাপবো? তার জন্য তোমার দরকার হচ্ছে ওয়েট মেশিন। তাহলে ওয়েট মেশিন হচ্ছে মেজার, যাদেরকে মাপা যায় ওয়েট মেশিন তার উপরেই অ্যাপ্লিকেবল হয়। ওয়েট মেশিনটা যার উপর অ্যাপ্লিকেবল হচ্ছে, যাদেরকে মাপা যাচ্ছে তাদেরকে আমরা বলি মেজারেবল সেট, ঠিক আছে? তাহলে মেজারেবল সেটকে মেপে আমরা যে ভ্যালুটা বার করি, যেমন একটা সেটের কার্ডিনালিটি, সেই সেটের মেজার কিন্তু, ঠিক আছে? কার্ডিনালিটি সেই সেটের মেজার, কারণ নাম্বার অফ এলিমেন্ট আছে, ঠিক আছে? কোন একটা সেটের ভলিউম 3 ডাইমেনশনাল স্পেসে, তার মেজার। কোন একটা জায়গার এরিয়া 2 ডাইমেনশনাল স্পেসে, মেজার, ঠিক আছে? সবার আগে সেটাকে দেখতে হবে তারা মেজারেবল কিনা, তাদেরকে মাপা যায় কিনা, ফের আমরা মাপবো, ওটা মেজার থিওরির মধ্যে আসছে, ডিটেলড মেজার থিওরি। আপাতত আমি এখানে ফোকাস রাখছি। আমরা বলছি মেজার জিরো সেট কখন? যখন এটা ইউনিয়ন অফ আইএন এর ভেতরে লাই করবে, ইন্টারভালের ভেতরে লাই করবে। মানে সহজ কথা তুমি দেখেই বুঝতে পারো একটা কভারের আইডিয়া আছে, একটা কভারের আইডিয়া। যারা এক্সটেরিয়ার মেজারটা জানো, কাকে বলে এক্সটেরিয়ার মেজার, এমএসসি তে পড়েছো, তা একটুখানি লিঙ্ক খুঁজে পাবে। কারণ ওখানে আমরা এক্সটেরিয়ার মেজারের উপর একটা ইন্টারভাল নিই, ইন্টারভালের লেন্থ গুলোকে ডিফাইন করি, তার ইনফিমাম নিই, কাজ করি আমরা। তো সেটা আমরা করবো পরে, আপাতত আমরা এখানে থাকি। এটা হচ্ছে জিরো সেটের ডেফিনেশন, ওকে? একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরো একটা ফাইনাইট সেট। ফাইনাইট সেট আমি n খানা পয়েন্ট নিয়ে নিচ্ছি,
n খানা পয়েন্ট নিয়ে নিচ্ছি। কি পাবো আমরা তাহলে? এই n খানা পয়েন্টকে কন্টেইন করছে একটা ইন্টারভাল আমাদের চাই, তাই না? এটাই হচ্ছে কাজ। তাহলে আমরা নেব x1 মাইনাস এপসিলন x1 প্লাস এপসিলন। আমি আপাতত এপসিলন অ্যাড করছি, হ্যাঁ, কারণ আমরা জানি যে যোগ করলে আমাকে এপসিলনের থেকে ছোট দেখাতে হবে, ফলে নিচে কিছু একটা দিতে পারলে খুব ক্যালকুলেশনটা ইজি হয়, ঠিক আছে? বাট সহজ কথায় বলতে গেলে আমি এটা পড়িয়েছি সেমিস্টার 4-এ, আজ থেকে প্রায় 4-5 বছর আগে। 4-5 বছর আগে, 4-5 বছর কি 3-4 বছর আগে লাস্ট বিএসসি সেমিস্টার 4। তারপর থেকে আমি আর নিজেরা পড়াইনি, ঠিক আছে? আর আমার কাছে এই মুহূর্তে কোনো নোট নেই, আমি একদম পড়াচ্ছি আমি যেটা জানি সেটা থেকে, ঠিক আছে? কারণ এই মেজার জিরোটা তুমি নর্মাল এপি সিং এর বই তো পাবে না। ওকে, কি একজন এসেছে, আচ্ছা। তো এইটা কিন্তু তুমি এপি সিং এর বই তো এরকম ভাবে এভাবে স্টার্টিং এ পাবে না, ফলে আমি এক্স্যাক্টলি জানি না এর নিচে কি বসাতে হবে, আমি ভুলে গেছি, ফলে একদম ট্রুলি পড়াচ্ছি হচ্ছে আইডিয়া থেকে, ঠিক আছে? তো এক্স মাইনাস আই এপসিলন এক্স প্লাস এপসিলন, এইভাবে আমরা ইন্টারভাল গুলোকে ডিফাইন করছি, এখানে আই হচ্ছে 1 to n, ঠিক আছে? তাহলে এই ইন্টারভাল গুলো দেখো, যখন তুমি ইউনিয়ন নেবে এটাকে তুমি নাম দিলে আই আই, ঠিক আছে? তাহলে যখন তুমি ইন্টারভাল গুলোর ইউনিয়ন নেবে, ইউনিয়নের মধ্যে আমাদের এখানে ইনফাইনাইট তো নেই, এখানে আমাদের এন খানা নিলেই হয়ে যাবে, তো আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে? তার প্রশ্ন হচ্ছে এইটা পাওয়াটা কোনো ব্যাপার নয়, কারণ যে কোনো সেটেরই কভার বানানোই যায়, আমরা রিয়েল লাইনেই কাজ করছি, যে কোনো সেট, ইভেন রিয়েল লাইন হ্যাজ আ কভার, ঠিক আছে? হ্যাজ আ কভার কি কোটি কোটি কভার আছে, সাব কভার বানানো কঠিন, বাট কভার সবসময় বানানো যায়, মানে কভার বানানোটা এখানে ডিফিকাল্ট অ্যাসপেক্ট নয়। এখানে ডিফিকাল্ট অ্যাসপেক্ট হচ্ছে এই যে যেটা দিয়ে তুমি কভারটা ফর্ম করলে সেইটার লেন্থটা লেস দ্যান এপসিলন হতে হবে, ঠিক আছে? তো আমরা এপসিলন লেন্থই নিয়েছি, তো খুব খুব অসুবিধা হওয়ার কিছু কারণ নেই। তাহলে লেন্থ অফ আইআইটা কি? লেন্থ অফ আইআইটা হচ্ছে কি হবে, বাঁ দিকেও এপসিলন যাচ্ছে ডান দিকেও এপসিলন যাচ্ছে, মানে 2 এপসিলন, তাই না? তাই তো আমি এখনো কিন্তু নিচে ভাগ করার টার্ম দরকার পড়তে পারে, কারণ আমরা এখানে এপসিলন দেখাবো, যেটা লাগবে সেটাই আমি এখানে লিখে নেবো আর কি। এবার এদের সাম নিয়ে নাও i ইকুয়ালস টু 1 থেকে n, তাহলে তুমি কত পাবে? বাঁ দিকেও সামেশনটা চলবে i ইকুয়ালস টু 1 থেকে n, তাই না? একটা জিনিসকে n টাইমস যোগ করা আছে, তুমি কি পাবে? 2n এপসিলন। একটা জিনিসকে n টাইম যোগ করা আছে, খেয়াল রাখবে, কেউ আবার বলো না এ বাবা দাদা n তো ইনফিনিটিও হতে পারে না, হবে না, কারণ আমি ফাইনাইট সেট নিচ্ছি, ঠিক আছে? ইজ নট গোয়িং টু হ্যাপেন। আচ্ছা, তাহলে আমরা কি করছি, তাহলে আমাদের এখানে কত দরকার? এটাকে দরকার হচ্ছে লেস দ্যান এপসিলন চাই, তাই না? তাহলে এখানে কত বসানো যেতে পারে, যাতে 2n কেটে যায়, এপসিলনের নিচে যদি আমরা 2n বসাতাম তাহলে আমাদের ঝামেলাটা এখান থেকে মিটে যেত। 2n বসাবো এই ক্ষেত্রে, হ্যাঁ 2nই বসাবো, এপসিলন বাই 2n নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে আলটিমেটলি এপসিলন পেয়ে যাবো। এপসিলন ইকুয়াল টু চলে হলো, তো লেস দ্যান এপসিলনও একই ব্যাপার, এপসিলন সাথে সমান, এপসিলন খুব ছোট একটা সংখ্যা, তো একই, দিস ইজ হোল্ড, ঠিক আছে? ইনটিউটিভলি, ঠিক আছে? আমি আমি আবারও বলছি, আমার এক্স্যাক্ট একটা বইতে কি লেখা ছিল আমার খেয়াল নেই, আমি কিন্তু সম্পূর্ণ করছি ক্যালকুলেশনের বেসে, ঠিক আছে, কনসেপ্টের বেসে, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইট ইজ ট্রু, একটা ফাইনাইট সেট হচ্ছে মেজার জিরো সেট, ঠিক আছে? এবার দেখো ফাইনাইট সেট যেহেতু মেজার জিরো, ফলে এমটি সেটও সেই অর্থে মেজার জিরো, রিমার্ক, কারণ ফাইনাইট সেটের মধ্যে এমটি সেটও পড়ে, তাহলে এমটি সেট, সিঙ্গেলটন সেট or any finite set is of measure zero,
এটা সত্যি, ঠিক আছে। এবার এখানে আরো কিছু জিনিস সত্যি, শুধুমাত্র ফাইনাইট সেট না। এবার দেখো নেক্সট, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। নেক্সট, সাপোজ তুমি নিচ্ছে হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে। বা আমি ন্যাচারাল নাম্বারও নেব না, আমি নেব হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট সেট, একটা সেট নেব এ যেটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট, তাহলে সেটা এমনিতেই রেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার সবার সাথে বেসিক্যালি সেট থিওরিটিক্যালি আইসোমরফিক হয়ে যাবে, মানে কোনো অসুবিধা নেই। তো আমি এটা নিচ্ছি, ঠিক আছে। তুমি দেখতে পাবে আমরা একই আইডিয়া এখানেও লাগাবো, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে আমি যেমন 2n দিয়ে ভাগ করেছি, n দিয়ে গুণ করেছি, আমি আর সেটা এখানে করব না, ঠিক আছে। এখানে আমাকে অন্য কিছু ধরতে হবে, ঠিক আছে। কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে যদি আমি এখানে 2n লিখি তাহলে এখানে n টেন্ডিং টু ইনফিনিটি, ফলে ওটা আর লেস দ্যান এপসিলন দেখানো যাবে না, ফলে আমরা সেটা ধরবো না। ফলে আমরা এখানে একটা চালাকি করবো, ছোট্ট চালাকি। কারণ কারণ যেহেতু আমি আমি ক্যালকুলেশন আমার মনে নেই, আর আমার আমার কাছে নিজের নোটও নেই, ফলে আমরা চালাকি করবো, সেটা হচ্ছে একটা থিওরি আছে, একটা থিওরেম ব্যবহার করে আমি প্রুফটা করে দেবো। থিওরেমটা হচ্ছে ইউনিয়ন অফ মেজার জিরো সেট ইজ মেজার জিরো, ঠিক আছে। কারণ আমরা অ্যাকচুয়ালি জানি যে ইউনিয়ন অফ মেজারেবল সেট ইজ মেজারেবল, তাহলে ইউনিয়ন অফ মেজার জিরো সেট ইজ মেজার জিরো, ঠিক আছে। এইটা আমরা এখানে ব্যবহার করব এবং আমরা লিখব এটাকে, এ হচ্ছে ইউনিয়ন আই ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি সিঙ্গেলটন এক্সআই, ঠিক আছে। কাউন্টেবল ইউনিয়ন, কাউন্টেবল ইউনিয়ন হয় এমনিতেই লেবেক মেজারের মধ্যে থাকে, যারা মেজার থিওরি পড়েছে, আর যারা পড়োনি তাদের কি কথা বাদ দাও, আমরা যা লিখছি সেটাই দেখ। তাহলে দেখো এটাকে আমি সিঙ্গেলটন সেটের ইউনিয়ন লিখছি, প্রত্যেকটা সিঙ্গেলটন সেট মেজার জিরো, দেয়ারফর এ ইজ মেজার জিরো, ঠিক আছে। আমরা ডিরেক্টলি প্রমাণ করে দিলাম। এবার এখান থেকে আমরা প্রমাণও করতে পারি ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার, ইন্টিজার আর অল মেজার জিরো, ঠিক আছে। এটা আমরা প্রমাণ, ওকে, ঠিক আছে। কারণ মনের মধ্যে কোনো সন্দেহ? কারণ মনের মধ্যে কোনো সন্দেহ নেই তো? দেখো আমি ইউনিয়ন অফ মেজার জিরো সেট ইজ আ মেজার জিরো সেট, ইজ আ মেজার জিরো সেট, এটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার অনেকে প্রশ্ন করতে পারে, দাদা আমি বুঝলাম ফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট, কাউন্টেবল ইনফাইনাইট সবাই মেজার জিরো, আনকাউন্টেবল সেটের ব্যাপারে কি বলতে পারবে? আনকাউন্টেবল সেটের একটা গোটা প্রমাণই আছে, খুব ডিটেলড, এবং ওটা অ্যাকচুয়ালি রিমান ইন্টিগ্রেশনেও আমরা সেম আইডিয়াতে প্রমাণ করি। রিমান ইন্টিগ্রেশনে যখন কাউন্টেবল আনকাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি চলে আসে, ব্যাপারটা কি হয়, অ্যান আনকাউন্টেবল সেট with finite limit point is a measure zero set. শুধু ফাইনাইট লিমিট পয়েন্ট না, আনকাউন্টেবল বাউন্ডেড সেট, এটা লিখতে হবে, ঠিক আছে। এটা আনকাউন্টেবল বাউন্ডেড সেট চাই, ওকে, না হলে হবে না। আনকাউন্টেবল বাউন্ডেড সেট উইথ ফাইনাইট লিমিট পয়েন্ট, বিকজ রিয়েল লাইন আনকাউন্টেবল আনবাউন্ডেড সেট, ওর উপরে কোনোভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে না। মানে আনকাউন্টেবল সেট with uncountable bounded set with finite limit points, limit point is a set of measure zero. আইডিয়াটা কি? তুমি আনকাউন্টেবল সেট নিচ্ছ, আমি আইডিয়াটা বলছি শোনো। তুমি একটা আনকাউন্টেবল সেট নিচ্ছ, তাহলে রিয়েল লাইনেই নিচ্ছ, তার লিমিট পয়েন্ট গুলো ফাইনাইট। সাপোজ আমি বললাম লিমিট পয়েন্ট হচ্ছে 4টে, তুমি লক্ষ্য করবে এই লিমিট পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি এই 4টে এভাবে রয়েছে। এই লিমিট পয়েন্ট গুলোকে ঘিরে আনকাউন্টেবলি মেনি সেটের এলিমেন্ট থাকবে,
একদম সত্যি কথা তো। আনকাউন্টেবলি মেনি, ইনফাইনাইটলি আনকাউন্টেবলি মেনি সেটার লিমিট পয়েন্ট থাকবে, এটাই হয়। নাহলে তো লিমিট পয়েন্ট হতেই পারবে না। আনকাউন্টেবলি মেনি লিমিট এলিমেন্ট থাকতে হবে ওকে ঘিরে, ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল লাইন তো থাকতে হবে। আর বাকি যে জায়গাগুলো সেখানে কিন্তু ফাইনাইটলি মেনি পয়েন্টই থাকবে সেটে। মানে এই যে সেটটা বাউন্ডেড সেট, ফলে বুঝতেই পারছো বাউন্ডেড সেট মানে কোনো একটা ওপেন ইন্টারভালের ভেতরে লাই করছে। কারণ একটা সেট বাউন্ডেড মানে কি, তাকে ঘিরে তুমি একটা ওপেন বল পাবে বা ওপেন ইন্টারভাল পাবে, তার ভেতরটা লাই করে। তো বাকি যে সেকশনটা, সেই সেকশনে কিন্তু ফাইনাইটলি মেনি এলিমেন্টই থাকবে। ঠিক আছে, কেন? কারণ যদি সেখানেও ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকে তাহলে আমি আরেকটা লিমিট পয়েন্ট পেয়ে যাব। দিস ইজ দ্য কনসেপ্ট। ঠিক আছে, যদি সেখানেও ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকে তাহলে আমি কি পেয়ে যাবো, আরেকটা লিমিট পয়েন্ট পেয়ে যাব। ঠিক আছে, মানে সেটা তো নয়, আমাদের লিমিট পয়েন্টের সংখ্যা ফাইনাইট, মানে আমি 4টে ধরতে পারি বা 40টা ধরতে পারি বা এন খানা ধরতে পারি, তার বেশি তো লিমিট পয়েন্ট নেই। ফলে ওটা দিয়ে আমরা বলে দিতে পারি যে আর অন্য কোথাও যে কোনো জায়গায় যেখানে লিমিট পয়েন্ট থাকতে পারে সেখানে অ্যাকচুয়ালি কি আছে, ফাইনাইটলি ইনফাইনাইটলি আনকাউন্টেবলি মেনি এলিমেন্ট আছে, আর বাকি জায়গায় ফাইনাইটলি মেনি আছে। বাকি জায়গায় ফাইনাইটই আছে, আনকাউন্টেবল হলে তো ইনফাইনাইটও হয়ে যাবে, তা নয়। ঠিক আছে, ফলে এখানে দেখবে এখানে আনকাউন্টেবলি ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, আর বাকি জায়গাগুলোতে ফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। এবার আমাকে কি করতে হবে, এই লিমিট পয়েন্ট গুলোকে ঘিরে ইন্টারভাল গুলো আমি বানাবো। ঠিক আছে, আমাকে এই যে ইন্টারভাল গুলো এখানে কনস্ট্রাক্ট করতে হবে, সেই ইন্টারভাল গুলো কনস্ট্রাক্ট করতে হবে এই লিমিট পয়েন্টকে ঘিরে। ঠিক আছে, এই লিমিট পয়েন্ট গুলোকে ঘিরে, কারণ এর মধ্যে আনকাউন্টেবলি মেনি এলিমেন্ট চলে আসবে। আর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো তো ফাইনাইটলি মেনি পয়েন্ট। এখানে 100টা আছে, এখানে 200টা আছে, এখানে 300টা আছে, এখানে 400টা আছে, এখানে আবার 50টা আছে। ঠিক আছে, এটা তো ফাইনাইটলি মেনি। মানে তার জন্য আমি ফাইনাইট ইন্টারভাল পেয়ে যাব কিছু, মানে ফাইনাইটলি মেনি কিছু ইন্টারভাল পেয়ে যাব। এই মোটামুটি 500 600 বা 5000 বা 5 কোটি যা পয়েন্ট থাকবে তাদের জন্য আমি 5 কোটিখানে ইন্টারভাল কনসিডার করে নিতে পারি, যেগুলো খুবই ছোট ছোট হবে। অলরেডি আমরা দেখেছি এখানে। ফলে এই ফাইনাইট সেকশন গুলোকে নিয়ে তো আমি ভাবছিই না। তুমি চাইলে এটাও ধরতে পারো যে তুমি দুটো সেকশন নিয়ে নিলে, এ ইউনিয়ন বি, দুটো সেকশন নিয়ে নিলে, যেখানে এর ভেতরে আনকাউন্টেবলি মেনি আছে আর বি হচ্ছে ফাইনাইটলি মেনির ইউনিয়ন। তো বি তো ফাইনাইট সেট, ফলে মেজার জিরো, আমি এটা নিয়ে ভাববোই না। আমার বি এর কাজ, এই ফাইনাইট এলিমেন্ট গুলোর কাজ শেষ। আমরা কি করছি, আমরা নিচ্ছি এ, যার ভেতরে কি আছে, এই লিমিট পয়েন্ট গুলো রয়েছে, বা লিমিট পয়েন্ট সেটের ভেতরে নাও থাকতে পারে, এটা বড় ব্যাপার না। এই আনকাউন্টেবলি মেনি সেকশন যেগুলো রয়েছে না, সেগুলো হচ্ছে এ এর ভেতরে, আর বি এর ভেতরে এই ফাইনাইট সেকশন গুলো রয়েছে। এখন ফাইনাইট সেকশন গুলোর মেজার জিরো, আমাকে শুধু এই আনকাউন্টেবল সেকশনে দেখাতে হবে। তো সেটা বানানো তো আরোই সহজ, কারণ সেটা তো লিমিটেড নাম্বারই আছে। কিছু ইন্টারভালই আমি পাবো, 5টা 10টা 15টা 25টা, ফাইনাইটলি মেনি ইন্টারভালই পাবো অফ এপসিলন রেডিয়াস। কারণ তুমি একটা সেটের লিমিট পয়েন্ট বলছো, তো যত ছোট ইন্টারভালই নাও না কেন তার ভেতরে আনকাউন্টেবলি মেনি পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, ফলে আমার ওই ছোট ইন্টারভাল গুলোই চাই, তার ভেতরে আনকাউন্টেবলি মেনি, এবং যত ছোটই নাও না কেন আনকাউন্টেবলি মেনি পয়েন্টই থাকবে, এবং ওই ইন্টারভালটার বাইরে ফাইনাইটলি মেনি পয়েন্ট পড়ে থাকবে। ডেনসিটি প্রপার্টি আবার লাগছে। আমি যদি লিমিট পয়েন্ট নিই তাহলে সেই লিমিট পয়েন্টকে ঘিরে, ঠিক আছে, যদি আমি একটা ইন্টারভাল বানাই, সেই ইন্টারভালের ভেতরে আনকাউন্টেবলি মেনি পয়েন্ট থাকবে, বাইরে ফাইনাইটলি মেনি পয়েন্ট আছে। ফলে আমি ওইভাবে ইন্টারভাল খুব স্মল বানিয়ে ফেলতে পারবো, এবং আলটিমেটলি আমরা প্রমাণ করে দেবো যে এটা মেজার জিরো শেষ। ঠিক আছে, এইটা হচ্ছে কনসেপ্ট, এবং এই সেম আইডিয়াতে রিমান ইন্টিগ্রেশনেও প্রমাণ করতে লাগে। ঠিক আছে, যখন আমরা বিএসসি তে পড়েছি, রিমান ইন্টিগ্রেশনের বড় বড় কিছু থিওরেম আছে যেখানে মানে ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি রয়েছে, তাদেরকে আমরা কি করে প্রমাণ করি, একদম সেম আইডিয়াতে। এই প্রুফটাকেই আমরা ওখানে ডারবক্স থিওরেম, মানে ডারবক্স ইন্টিগ্রেশনের কন্ডিশন ব্যবহার করে প্রুফটা করি। তাহলে এটা হচ্ছে টোটাল আইডিয়াটা মেজার জিরো সেটের। মেজার জিরো সেট কাকে বলে, আমি যদি একটা কালেকশন অফ ইন্টারভাল পাই যাদের লেন্থের সাম হচ্ছে লেস দ্যান এপসিলন, এবং এদের ইউনিয়নের ভেতরে এটা থাকে।
কেউ আবার এখানে ইকুয়ালস টু এপসিলন দেখে না কেউ কিছু বলো না, এটা কি যায় আসে না, এপসিলন খুব ছোট, ইকুয়ালস টু এপসিলন হওয়া আর লেস দ্যান হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। 5 সিঙ্গেলটন এনি ফাইনাইট সেট, তাহলে মেজার জিরো হবে। কাউন্টেবল ইনফাইনাইট সেটকে আমি ইউনিয়ন অফ এক্সপ্রেস করতে পারবো, ইউনিয়ন অফ মেজার জিরো সেট ইজ দ্য মেজার জিরো সেট, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো। রেশনাল নাম্বার, রেশনাল ন্যাচারাল নাম্বার ইন্টিজার সবাই কাউন্টেবল ইনফাইনাইট, মানে মেজার জিরো। আনকাউন্টেবল বাউন্ডেড সেট যদি ফাইনাইট লিমিট পয়েন্টকে কন্টেন করে তাহলে সেটাও মেজার জিরো সেট হবে। ঠিক আছে, এরা পাওয়া গেল। এবার আসছি আমরা আমাদের কনক্লুশনে। লেবেগ ভিতালি কভারিং লেম্মা, অ্যাকচুয়ালি কভারিং লেম্মা এটা, বা আমাদের এই ক্ষেত্রে আমরা থিওরেমে লিখে নিচ্ছি লেবেগ ভিতালি কভারিং লেম্মা। ঠিক আছে, এখানে কভার, যেহেতু আমরা এখানে কভারের অ্যাপ্রোচটা ব্যবহার করছি, এটা বলছে একটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল হবে, মানে সেটা সেট অফ অল রিমান ইন্টিগ্রেবল ফাংশনের ভিতরে লাই করবে ইফ অ্যান্ড অনলি ইফ দ্য সেট অফ discontinuities আচ্ছা কন্টিনিউইটিস। আচ্ছা, কারোর যদি মনে হয় মেজার জিরো প্রুফ গুলো ডিটেলে দেখতে চাও, তাহলে আমার ইউটিউবের অনেক পুরনো কিছু লেকচার আছে যেগুলোতে করে দেওয়া হয়েছে, আমি খুঁজে লিঙ্কটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ইউ ক্যান ফাইন্ড ইট দেয়ার। ঠিক আছে, খুব ডিটেলে রিমান ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু রিমান সাম, রিমান ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু মেজার জিরো সেট, সব করা আছে খুব ডিটেলে, আমি এখন শর্টে বললাম পুরোটা। দ্য সেট অফ ডিসকন্টিনিউইটিস অফ এফ ইজ আ মেজার জিরো সেট। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। দেখে নাও, আমরা এখান থেকে ডিরেক্টলি রিমান ইন্টিগ্রেশন বলতে পারবো। ঠিক আছে, সবাই এটা দেখে নাও, তারপর আমি কিছু এক্সাম্পলে যাব। ডিরেক্টলি মানে এই থিওরেমটা তোমার জানা থাকলে তুমি ডিরেক্টলি বলতে পারবে কোনটা রিমান ইন্টিগ্রেবল কোনটা রিমান ইন্টিগ্রেবল নয়। ঠিক আছে, কারোর কোনো সন্দেহ নেই তো? এবার দেখো, বলো এটা কি রিমান ইন্টিগ্রেবল? এটা কি রিমান ইন্টিগ্রেবল? ফার্স্ট, কন্টিনিউয়াস ফাংশন, এটা কি রিমান ইন্টিগ্রেবল? লেবেগ মেজার জিরো সেট দিয়ে বলো।
সবাই জানি আমরা কন্টিনিউয়াস ফাংশন রিমান ইন্টিগ্রেবল হবে। নিউটনিয়ান অ্যাকচুয়ালি রিমান কেন এটা আবিষ্কার করেছেন? রিমান অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের জন্য কাজ করেন, উনি ইন্টিগ্রেশন আর ম্যানিফোল্ড করতে চেয়েছিলেন, যেখানে কন্টিনিউইটি বা ডিফারেন্সিবিলিটির কোনো আইডিয়া নেই। মানে সেই জন্যই রিমান আলাদা করে থিওরি ডিফাইন করেছে, অ্যারিথমেটিক্যাল অ্যাপ্রোচ। নিউটনের যে অ্যাপ্রোচ সেটা নয়। যাই হোক, কেন এটা এটা লেবেগ মেজার জিরো থিওরি দিয়ে বলো। কন্টিনিউয়াস ফাংশন তো হয়, আমরা শিখব, বাট এটা ওই রেসপেক্ট আমি জানতে চাই না। মেজার জিরো সেটার রেসপেক্ট এটা আসে কি? কেউ বলতে পারছো না? এখানে কি বললে একটু, ডিসকন্টিনিউইটি, কন্টিনিউয়াস ফাংশনের ডিসকন্টিনিউইটি সেটটা কি? কন্টিনিউয়াস ফাংশনের ডিসকন্টিনিউইটি সেটটা কি? ডিসকন্টিনিউইটি অফ এফ ইজ এমটি সেট। এমটি সেট ফাইনাইট সেট মানে মেজার জিরো। দেয়ারফর মেজার অফ discontinuity of f is 0. Therefore, function is Riemann integrable. ঠিক আছে? সেকেন্ড, f of x equals to box x. এখানে x belongs to 0 to 3. এই ফাংশনটা বেসিক্যালি দেখতে কেমন? যখন x 0 থেকে 1 এর ভেতরে তখন 0, 1 থেকে 2 এর ভেতরে 1, 2 থেকে 3 এর ভেতরে 2, এবং x equals to 3 তে হ্যাঁ আমি পড়াচ্ছি। হ্যালো, ফোনে একটু শোনাও যায় না তো এটা, ঠিক আছে আমরা পেলাম। এর ডিসকন্টিনিউটি গুলো কি? ডিসকন্টিনিউটি অফ এফ কি সেগুলো দেখো, এফ এর লেফট হ্যান্ড লিমিট 0, রাইট হ্যান্ড লিমিট 1, ফলে 1 পয়েন্টে এফ এর লেফট হ্যান্ড লিমিট 0, রাইট হ্যান্ড লিমিট 1, ফলে 1 এ ডিসকন্টিনিউটি আছে। 0 তে ডিসকন্টিনিউটি বলবেন একদম, কারণ 0 লেফট হ্যান্ড লিমিট এক্সিস্টই করে না। ফলে 0 ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু চেক করব, কারণ এটা এন্ড পয়েন্ট। ফলে 0 রাইট হ্যান্ড লিমিট 0ই হয়, কারণ 0 ডান দিক থেকে তুমি 0ই পাবে, 0 থেকে 1 অবধি 0 হয়। আর 0 তে কত ফাংশনাল ভ্যালু? 0, ফলে 0 তে কোনো ডিসকন্টিনিউটি। সেরকম সিমিলারলি 3 এর ডিসকন্টিনিউটি কিন্তু আছে, কারণ 3 এর লেফট হ্যান্ড লিমিট, কারণ 3 এর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্টই করে না, কারণ ইন্টারভালই তো শেষ হয়ে যাচ্ছে, 3 এর ডান দিকে যাবে কি করে? ফলে 3 এর লেফট হ্যান্ড লিমিট 2 এবং 3 এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 3, ফলে এটা আলাদা, ফলে 3 এও ডিসকন্টিনিউটি আছে। সিমিলারলি 2 এও আছে, কারণ 2 ইন্টেরিয়র পয়েন্ট, লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 2, ফলে ফাইনাইট সেট মানে হচ্ছে মেজার জিরো সেট। ঠিক আছে, দেয়ারফর আমরা ফাংশনটাকে বলবো রিমান ইন্টিগ্রেবল। এখান থেকে খুব সুন্দর একটা রিমার্কও ড্র করা যায়, শর্ট রিমার্কও ড্র করা যায়। কি সেটা? সেটা হচ্ছে মোনোটন ফাংশন রিমান ইন্টিগ্রেবল। কেন? কারণ মোনোটন ফাংশন, আমরা এটা স্টেটমেন্টটা দেখেছি, মোনোটন ফাংশন হ্যাজ at most countable number of continuities. Therefore, monoton functions are Riemann integrable. Yes. As monoton function has at most countable number of discontinuities, monoton functions are Riemann integrable. ঠিক আছে, এই দেখো বক্স ফাংশন মোনোটন হয়, তার কাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি আছে। মানে কাউন্টেবল ডিসকন্টিনিউটি মানে কি?
কাউন্টেবল সেটের মেজার তো 0 হয়, আমরা অলরেডি দেখলাম এখানে। মানে কাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি মানে এরা রিমান ইন্টিগ্রেবল হয়, বলে যে কোনো মোনোটোন ফাংশন অ্যাকচুয়ালি রিমান ইন্টিগ্রেবল হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। দেখো এখনো অবধি কিন্তু আমার কাছে কোনো বই নেই, আমি সবই যা মনে আছে পড়াচ্ছি, ফলে কোনো যদি সিলি মিস্টেক হয়ে যায় আমাকে অবশ্যই ধরিয়ে দিও। ঠিক আছে, কারণ একই সাথে ভাবতে হচ্ছে, বলতে হচ্ছে, কোনো একটা কিছু থাকলে সেখান থেকে দেখে বলতে হয়, তখন ভাবতেটা লাগে না। যাই হোক, যদি সিলি মিস্টেক হয় তো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স বিলংস টু রেশনাল তখন 1 মাইনাস 1 যখন এক্স বিলংস টু ইরেশনালস। ঠিক আছে, এটাকে ডিরিক্লেট ফাংশন। এনি টাইপ অফ ডিরিক্লেট ফাংশন ইজ, আমরা জানি সেটা আমরা দেখতে পাবো। এখানে একটাই আমরা আলোচনা করছি, তাহলে যে কোনো জেনারেল যে কোনো ডিরিক্লেটেড, মানে এখানে এক্স থাকলে মাইনাস এক্স থাকলে, এখানে 0 থাকলে 0, সবই আমরা দেখতে পেরে। তো ডিরিক্লেট ফাংশন, এই ডিরিক্লেট ফাংশনে রিমান ইন্টিগ্রেশন আমাকে চেক করতে হবে। ডিরিক্লেট ফাংশনের কোথায় কোথায় ডিসকন্টিনিউইটি আছে? আনকাউন্টেবলি মেনি পয়েন্টে ডিসকন্টিনিউইটি, তাই না? তুমি লক্ষ্য করো ইরেশনাল গুলোতে -1 দিচ্ছে, তো ইরেশনাল তারপরে ইরেশনাল তারপরে ইরেশনাল, সব ডেনসিটি প্রপার্টি অফ আর। রেশনাল, দুটো রেশনালের মাঝখানে ইরেশনাল আছে, দুটো ইরেশনালের মাঝখানে রেশনাল আছে, কোটি কোটি জিনিসপত্র আছে। ফলে এখানে তুমি লক্ষ্য করবে রেশনালের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, রেশনাল ডিসকন্টিনিউইটি গুলো তো খুব ইজি, কারণ রেশনাল নাম্বার কাউন্টেবল, ঝামেলাই মিটে গেল। বাট ইরেশনালের যে সেকশনটা, সেখানে ঝামেলাটা বেশি তৈরি হয়। কেন? কারণ ইরেশনালের যে সেকশনটা, সেখানে যে ডিসকন্টিনিউইটি আমরা পাচ্ছি, সেই ডিসকন্টিনিউইটিটা আনকাউন্টেবলি মেনি। এবার আনকাউন্টেবলি মেনি শুধু নয়, আনকাউন্টেবলি মেনি কিন্তু এর লিমিট পয়েন্টটা ফাইনাইট কি সেটা বলতে পারবো। দেখো সবার আগে আমি যদি এখানে আমাদের কাজের সুবিধার জন্য কোনো একটা পার্টিকুলার ইন্টারভাল ধরে নিই, তাহলে তোমার এই কন্ডিশনটাও স্যাটিসফাই হয়ে যাবে। এখানে আনকাউন্টেবল বাউন্ডেড সেট চেয়েছে, সেটাও স্যাটিসফাই হয়ে যাবে। আমি এখানে আগে জেনারেল লিখছিলাম, এবার আমি একটা যদি ইন্টারভাল নিয়ে নিই, তাহলে এটা বাউন্ডেড হয়ে গেল, তাহলে আনকাউন্টেবল বাউন্ডেড নাম্বার অফ ডিসকন্টিনিউটি। কিন্তু এর ভেতরে ইরেশনাল নাম্বারগুলোর যত লিমিট পয়েন্ট আছে সেটা ফাইনাইট নয়, সেটা আনকাউন্টেবলি বা কাউন্টেবলি মেনি। আর রেশনাল নাম্বার ও ইরেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট, আবার ইরেশনাল নাম্বারগুলোও লিমিট পয়েন্ট, ফলে কিন্তু ফাইনাইট নয় কোনোভাবে। ঠিক আছে, এর ভেতরে ডেনসিটি প্রপার্টির জন্য ইনফাইনাইটলি মেনি লিমিট পয়েন্ট এক্সিস্ট করে, শুধু ইনফাইনাইট না, আনকাউন্টেবলি ইনফাইনাইটলি মেনি লিমিট পয়েন্ট এক্সিস্ট করে। ফলে আমাদের এই থিওরেমটার কার্যকারী হবে না। ঠিক আছে, এটা মেজার জিরো তখনই হতে পারতো আনকাউন্টেবল বাউন্ডেড সেট, ফাইনাইট লিমিট পয়েন্ট থাকলে সেট অফ মেজার জিরো। ঠিক আছে, তখনই হতে পারতো। বাট এখানে আনকাউন্টেবল সেট, আমি দেখো রেশনালের জন্য কিচ্ছু বলছি না, রেশনালের জন্য কোনো অসুবিধাই নেই, রেশনাল খুব ভালো কাউন্টেবল সেট। বাট ইরেশনালের আনকাউন্টেবল সেট বাউন্ডেড সেট, কারণ আমি একটা পার্টিকুলার ইন্টারভাল নিয়ে নিয়েছি, কিন্তু লিমিট পয়েন্টটা ফাইনাইট নয়। ফলে এই ক্ষেত্রে আমরা কিচ্ছু ড্র করতে পারবো না, মেজার জিরো দেবে না। ডিসকন্টিনিউটি সেটটা অ্যাকচুয়ালি মেজার জিরো নয়ও, ফলে এটা অ্যাকচুয়ালি, এটা দেখো লিমিট পয়েন্টের সেটটা যদি মেজার জিরো হয়, দিস ইজ ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন রিমান ইন্টিগ্রেবল, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। ফলে এটার মেজার জিরো সেটই নয়, এর ডিসকন্টিনিউটি সেটটা মেজার জিরোই নয়, অ্যাকচুয়ালি এটা মেজার 1। কারণ তুমি লক্ষ্য করবে 0-1 ইন্টারভালের ভেতরে ইরেশনাল নাম্বারের মেজার কত? ঠিক আছে, যারা মেজার থিওরি জানা তো অসুবিধা হওয়ার কথা নয়, বাট তবুও আমি একটু বলছি যে 0-1 এর ভেতরে কারা আছে? রেশনাল ইন্টারসেকশন 0-1 ইউনিয়ন ইরেশনাল ইন্টারসেকশন 0-1, এরাই আছে, এরা দুজন ডিসজয়েন্ট সেট, তাই না? ডিসজয়েন্ট সেট। এবার তুমি যদি মেজার অফ 0-1 বার করো, তাহলে তুমি কি পাবে? এদের মেজারের সাম পাবে। মেজার অফ, মানে মেজার মানে এক্সটেরিয়ার মেজারও বলতে পারো, বা ইন্টেরিয়ার মেজারও বলতে পারো, বা সিম্পল লেবেক মেজারও বলতে পারো। তাহলে মেজার অফ দিস প্লাস, কারণ ডিসজয়েন্ট সেট, যেরকম তোমরা পড়েছো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, যদি এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। তো এই আইডিয়াটা কোত্থেকে আসছে? প্রবাবিলিটি নিজেই একটা মেজার স্পেস, প্রবাবিলিস্টিক মেজার, কারণ তুমি মাপছো একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটা,
ঠিক আছে, ফলে প্রবাবিলিটি একটা মেজার স্পেস। ফলে ওই এই অ্যাক্সিয়ামটাও আসে কিন্তু মেজার থিওরি থেকে। ফলে ডিসজয়েন্ট সেটের ইউনিয়নের মেজার হচ্ছে তাদের মেজারের থাম ইকুয়ালিটি হোল্ড করবে, আদারওয়াইজ লেস দ্যান হয়ে যায় ইন জেনারেল যদি ডিসজয়েন্ট না হয়। এগুলো সব আমরা মেজার থিওরিতে দেখবো। ঠিক আছে, তো এটা আমরা পাচ্ছি। তো র্যাশনালের মেজার তো 0, আর ইরাশনালের মেজার পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে ইরাশনালের মেজার, এইটাই পড়ে থাকবে। ঠিক আছে, আমি খুবই একটা ট্রিভিয়াল বক্তব্য দিচ্ছি, হ্যাঁ, মানে যে আমি মেজার থিওরি পড়াই, এইটাকে আরো ডিটেলে এক্সটেরিয়ার মেজার ইন্টেরিয়র মেজার দিয়ে ডিটেলে আলোচনা করতে হয়। যারা আমার কাছে এমএসসি সেমিস্টার 1 পড়েছে তারা জানো। ঠিক আছে, জাস্ট আমি সিম্পলি লিখছি একটা ওভারভিউ দেওয়ার জন্য, যদি কেউ মেজার থিওরি নাও জেনে থাকে তাহলেও যাতে বুঝতে পারে। এবার কি হয়, ইন্টারভালের এক্সটেরিয়ার মেজার বা মেজার সেটা তার একটা লেন্থ, তাহলে এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছে 1। তাহলে তুমি লক্ষ্য করো এই গোটা জিনিসটা মানে ইরেশনাল নাম্বার গোটা ইন্টারভালের ভেতরে কত মেজার দিচ্ছে? 1। ফলে একটা স্টেটমেন্ট আছে যে রিয়েল লাইন ইজ অলমোস্ট ইরেশনাল। এটা একটা স্টেটমেন্ট আছে খুব বিখ্যাত, রিয়েল লাইন ইজ অলমোস্ট ইরেশনাল। কারণ রিয়েল লাইনের ভেতরে র্যাশনাল খুবই কম, কারণ র্যাশনালের মেজার 0, মানে ন্যাশনাল নেগলিজেবল। মানে দেখবে অনেক অনেক বইতে মেজার 0 সেটটাকে বলা হয় নেগলিজিবল সেট। ঠিক আছে, দে আর নেগলিজিবল, কারণ র্যাশনালের মেজার 0, ফলে এটা নেগলেক্ট করে দেওয়া যাবে। ফলে রিয়েল লাইন আর অলমোস্ট ইরেশনাল। ঠিক আছে, ফলে এই কারণের জন্য 0, 1 এর ভেতরে ম্যাক্সিমামটাই হচ্ছে ইরেশনাল, কারণ ইরেশনাল আনকাউন্টেবল। তোমরা জানো যে আনকাউন্টেবল সেটের কার্ডিনালিটি কাউন্টেবল সেটের কার্ডিনালিটি থেকে বেশি হয়, তাই না? ফলে আনকাউন্টেবল সেটের যেটা ইনফিনিটি সেটা অ্যাকচুয়ালি বিগার ইন টার্মস অফ ফাইনাইট সেটের ইনফাইনাইট সেটের ইনফিনিটি, কাউন্টেবল ইনফাইনাইট সেটের ইনফিনিটি। ফলে দেখো, ফলে এর মেজার দুটো অলমোস্ট সমান হয়ে যায়। র্যাশনালের মেজার ফলে যেটা 0 নয়, মেজার 0, এটা বোঝাই যাচ্ছে দিস ইজ নট মেজার 0, ইট ইজ মেজার 1। ফলে এটা মেজার 0 নয়, মেজার 0 হলে তাহলে আমরা এটা বলতে পারতাম রিমান ইন্টিগ্রেবল। ফলে দিস ইজ নট রিমান ইন্টিগ্রেবল, বাট দিস ইজ লেবেগ ইন্টিগ্রেবল। হ্যাঁ, এটা কিন্তু লেবেগ ইন্টিগ্রেবল হয়, দিস ইজ ইন্টিগ্রেবল ইন টার্মস অফ লেবেগ ইন্টিগ্রেশন। ডিরিচলেট ফাংশন রিমান ইন্টিগ্রেবল নয়, যে কোনো ডিরিচলেট ফাংশন সেটা রিমান ইন্টিগ্রেবল নয়, বাট যে কোনো ডিরিচলেট মানে এখানে 1 0, এখানে x x স্কয়ার, তুমি যেমন ভাবে ইচ্ছা নিতে পারো। ঠিক আছে, তারা রিমান ইন্টিগ্রেবল না, বাট দে ক্যান বি লেবেগ ইন্টিগ্রেবল। ওটা সিম্পল ফাংশনের ডেফিনেশন দিয়ে প্রমাণ করা যায়, একটা সিম্পল ফাংশন বা এটাকে ক্যারেক্টারিস্টিক ফাংশন হিসেবে ট্রিট করতে পারে। যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের বক্তব্য। দেখো এই লাস্টের বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো কিনা? এই লাস্টের বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো কিনা? আর যদি কোনো সন্দেহ থাকে বলবে। পরবর্তী কোশ্চেন, লোকজনের কোনো সন্দেহ নেই যা তার মানে সিএফ প্লাস ডিজি, ঠিক আছে, এরাও রিমান ইন্টিগ্রেবল হবে, where FG are Riemann integrable and CD are constants। 0 হতে পারে, কারণ 0 হলে 0 ফাংশনই চলে আসবে, 0 ফাংশন কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস ফাংশন রিমান ইন্টিগ্রেবল। এটাও রিমান ইন্টিগ্রেবল, এটাও দেখাতে হবে। সলিউশন খুবই সহজ, আর আইডিয়া কিছুই নেই। দেখো এফ রিমান ইন্টিগ্রেবল, জি রিমান ইন্টিগ্রেবল, মানে ডিসকন্টিনিউটি অফ এফ and discontinuity of G are of measure 0। ঠিক আছে, are of
মেজার জিরো। এবার ডিএফ ইউনিয়ন ডিজি ইজ অফ মেজার জিরো, এটাও হবে। কারণ যখন তুমি এফ প্লাস জি করছো তখন তাদের ডিসকন্টিনিউইটার ইউনিয়ন হয়ে যাচ্ছে। তুমি এফ প্লাস জি ফাংশন কখন ডিফাইন হবে? এফ প্লাস জি ফাংশনের ডিসকন্টিনিউটি গুলো কোথায় আছে? যেটা এফ এর ডিসকন্টিনিউটি সেটা এফ প্লাস জি এরও ডিসকন্টিনিউটি, জি এর যেটা জি এর ডিসকন্টিনিউটি সেটা এফ প্লাস জি এরও ডিসকন্টিনিউটি। ফলে যে কোনো একজনের ডিসকন্টিনিউটিটা বাকি দুজনের ডিসকন্টিনিউটির সাথে সমান। ফলে এখানে ডিসকন্টিনিউটি সেটের ইউনিয়ন হয়ে যায়, আর ইউনিয়ন অফ মেজার জিরো সেট মেজার জিরো হয়। এবার তুমি লক্ষ্য করো এফ এর ডিসকন্টিনিউটি যা, সিএফ এরও ডিসকন্টিনিউটি তাই, একদমই তাই। কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে ডিসকন্টিনিউটি থোড়ি না বদলে যায়, ঠিক আছে? যদি কনস্ট্যান্টটা জিরো হয় তখন আলাদা একটা ব্যাপার, ফলে আমরা এখানে জিরোটাকে বাদ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ কনস্ট্যান্টটা যদি জিরো হয়ে যায় তাহলে সত্যিই অ্যাকচুয়ালি কিন্তু এটা কন্টিনিউয়াস হয়ে যায়। যাই হোক, কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমরা ডিসকন্টিনিউটি সেটটা মেজার জিরোই হবে, ফলে এখানে জিরো রাখলেও কোনো ক্ষতি নেই। বাট আমি আমাদের সেক অফ সিম্পলিসিটি আমি জিরোটাকে অমিট করে দিয়েছি, ঠিক আছে? তো ডিএফ ইউনিয়ন ডিজি মেজার জিরো। তাহলে দেখো এদের ডিসকন্টিনিউটি সেটটাই হচ্ছে এটা। এফ প্লাস জি এর ডিসকন্টিনিউটি মানে কি? ডিএফ এফ এর ডিসকন্টিনিউটি এবং জি এর ডিসকন্টিনিউটি ইউনিয়ন। কারণ আমি এক্ষুনি বললাম এফ প্লাস জি ডিসকন্টিনিউয়াস যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে জি বা এফ বা দুজনেই ডিসকন্টিনিউয়াস হয়, ফলে ইউনিয়ন কনসিডার করতে হবে। ফলে ইউনিয়ন অফ মেজার জিরো সেট ইজ মেজার জিরো। ফলে এখান থেকে আমরা বলতে পারি সিএফ প্লাস ডিজি ইজ মেজার জিরো, ঠিক আছে? এবং একটা কুইক রিমার্ক বা ইমিডিয়েট রিমার্ক বলতে পারো, সেটা হচ্ছে আর এ বি ইজ আ ভেক্টর স্পেস। কুইক রিমার্ক, যেমন সিএবি একটা ভেক্টর স্পেস। এটা ভেক্টর স্পেস বলবো না, সাবস্পেস বলবো, অফ দ্য ভেক্টর স্পেস অফ অল রিয়েল ফাংশন। যত রিয়েল ফাংশন আছে তার সাবস্পেস হচ্ছে এটা রিমান ইন্টিগ্রেবল ফাংশন। এবং রিলেশনটা হচ্ছে এরকম যে রিমান ইন্টিগ্রেবল ফাংশন সাবসেট অফ কন্টিনিউয়াস ফাংশন সাবসেট অফ বাউন্ডেড ফাংশন, ঠিক আছে? এবং এর মাঝেও এবং সাবসেট অফ অল রিয়েল ফাংশন। মাঝে আরো অনেক কিছু নেওয়া যায়, লেবেক, রিমান স্টেলজেস, ইন্টিগ্রেশন, অনেক কিছু। আমি এই তিনটে জিনিস আপাতত এখানে রাখছি, হাইলাইট করছি। আমাদের এই তিনটের উপরেই কাজ করতে হবে। ফলে কন্টিনিউয়াস ফাংশন রিমান ইন্টিগ্রেবল হবে, কিন্তু এমন ফাংশন আছে যারা কন্টিনিউয়াস নয় তারাও রিমান ইন্টিগ্রেবল, যেমন আমরা বক্স ফাংশন দেখলাম, ঠিক আছে? কারণ রিমান ইন্টিগ্রেবল ফাংশন আর অলওয়েজ বাউন্ডেড, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? বাউন্ডেড না হলে হবে না, আনবাউন্ডেড হলে সেক্ষেত্রে ইমপ্রপার ইন্টিগ্রেশন হয়ে যায়, ঠিক আছে? রিমান ইন্টিগ্রেবল ফাংশন যখনই আমরা বলবো তখনই আমরা আলোচনা করব ফাংশন বাউন্ডেড এবং ইন্টারভাল বাউন্ডেড, দুটোই। বাউন্ডেড ক্লোজড ইন্টারভাল বা ইন্টারভাল বাউন্ডেড, ফাংশন বাউন্ডেড, এই দুটোই আমাদের দরকার। আদারওয়াইজ সেটা ইমপ্রপার ইন্টিগ্রেশনের ভেতরে কনসিডার করা হবে। ঠিক আছে? একটা ফাংশন কন্টিনিউয়াস হতে পারে, ঠিক আছে? বাউন্ডেড ফাংশন কন্টিনিউয়াস নাও হতে পারে, যেমন ডিরিচলেট ফাংশন বাউন্ডেড বাট কন্টিনিউয়াস নয়। আবার, ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন অন আ ক্লোজড ইন্টারভাল, ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল লিখেছি, কিন্তু যে কোনো কন্টিনিউয়াস ফাংশন বাউন্ডেড বলে দিলে হবে না। আমি ইন্টারভালটাকে ক্লোজড এবং বাউন্ডেড বলেছি। কম্প্যাক্ট ডোমেনে, কম্প্যাক্ট ডোমেনে কন্টিনিউয়াস ফাংশন কি করে, কি বলবো, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় সেটা নয়, সুপ্রিমাম এবং ইনফিমাম গুলোকে অ্যাটেন্ড করে, মানে বাউন্ড গুলোকে অ্যাটেন্ড করে। ফলে এখানে কন্টিনিউয়াস ফাংশন গুলো বাউন্ডেড হয়ে যায় অনেক কম্প্যাক্ট ডোমেন, ঠিক আছে? ফলে এই জন্যই এটা বাউন্ডেড সেটের সাবসেট। দেখো ক্লোজড ইন্টারভালের ভেতরে লিখছি, হ্যাঁ, ক্লোজড ইন্টারভাল ডোমেন আলাদা, গোটা আর ফার লিখিনি, ঠিক আছে? মানে এরা তিনজনেই খুব সুন্দর ভেক্টর স্পেসেস ফর্ম করে। ওকে।
দেখো কারোর কোনো সন্দেহ আছে কিনা, কিছু বুঝতে পারছো না যদি থাকে বলো। কারো কোনো ডাউট টাউট নেই তো? দেখে না প্রথম থেকে। আপাতত নেই। গুড। ঠিক আছে। ওকে, এই ছিল হচ্ছে আপাতত রিমান ইন্টিগ্রেশন। এরপরে আমাদের জানতে হবে পার্টিশন, সব আলোচনা আছে। সিম্পলেস্ট ভার্সন অফ রিমান ইন্টিগ্রেশন আমরা করে ফেললাম। এখান থেকে তুমি আর কিছু না হোক, তুমি ইন্টিগ্রেশন কি করে চেক করবে সেটা তুমি বুঝেই যাও। তোবার রিমান ইন্টিগ্রেশন করিয়েছি, রিমান রিমান টেলজেস। আচ্ছা ঠিক আছে, আমি মেজার থিওরিটা বরঞ্চ শুরু করি একটুখানি। আমরা মেজার থিওরি কিছু জিনিস বললাম।
আচ্ছা, শুরু করা যাক মিজার থিওরি। আলোচনা করা সেটা প্রথমে তোমাকে জানতে হবে অ্যালজেব্রা কি। অ্যালজেব্রা অফ এ সেট। দু রকমের অ্যালজেব্রা, একটা অ্যালজেব্রা অফ এ লিনিয়ার স্পেস, বালাক অ্যালজেব্রা, সিস্টার অ্যালজেব্রা, অ্যালজেব্রা। আর এটা হচ্ছে অ্যালজেব্রা অফ এ সেট। কি সেটা? সবার আগে তুমি একটা সেট নিয়ে নাও এম, নন এমটি অবশ্যই, এমটি সেটের উপর আমাদের কোনো কাজ হবে না। সেট আমি এ, সেটা হচ্ছে পাওয়ার সেট অফ এম, মানে কিছু সাবসেটের কালেকশন। কিছু সাবসেটের কালেকশন, এটা অ্যালজেব্রা তখনই ফর্ম করবে প্রথমে যদি এমটি সেট এবং এম অ্যালজেব্রার ভিতরে থাকে। দুই, সেট টু বি অ্যান অ্যালজেব্রা, ডেফিনেশন দিচ্ছে একটা সেট তুমি যদি নাও এ বিলংস টু এ, তাহলে তার কমপ্লিমেন্টটাও থাকবে। তুমি যদি দুটো সেট নাও তাহলে তাদের ইউনিয়নটাও থাকবে, ফাইনাইট ইউনিয়ন। মানে এটাকে আমরা বলি ফাইনাইটলি অ্যাডিটিভ। না, এটা ফাইনাইট মেথডের ডেফিনেশন, এখানে লেখা দরকার। এটা হচ্ছে অ্যালজেব্রার ডেফিনেশন। আর যদি এই 3 নম্বর যেটা আছে, এই 3 নম্বরটা যদি একটা অল্টারনেট, মানে একটা জেনারেল ফর্ম পাওয়া যায়, মানে ধরো তুমি এখানে নিলে A1 A2 ডট চলে যাচ্ছে কাউন্টেবল কালেকশন, এবং তাদের যে কাউন্টেবল ইউনিয়নটা সেটা যদি অ্যালজেব্রার ভেতরে থাকে, সব সময় থাকবে না, যদি থাকে, মানে এই 3 নম্বর কেসটার একটা অল্টারনেট জেনারেল ফর্ম যদি হয়, অ্যালজেব্রার ডেফিনেশন এখানেই স্যাটিসফাই হয়ে গেল। বাট যদি থাকে, যে কোনো কাউন্টেবল কালেকশনের ইউনিয়নটা থাকে, তাহলে আমরা বলবো A is then called sigma algebra. A is then called sigma algebra. তাহলে 3-এর যদি জেনারেল ফর্মটা থাকে তাহলে অ্যালজেব্রাটা সিগমা অ্যালজেব্রা হবে, বাট নট কনভার্সলি। কারণ দেখো কাউন্টেবল ইউনিয়ন থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই, ফলে সিগমা অ্যালজেব্রা অ্যালজেব্রা হয়। রিমার্ক, বাট নট কনভার্সলি। ঠিক আছে, একটা কাউন্টার এক্সাম্পল দেওয়া যাক। আমি নিচ্ছি ন্যাচারাল নাম্বারের সেট, আর আমি বানাচ্ছি হচ্ছে অ্যালজেব্রা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেই সমস্ত সাবসেট such that A or A complement is finite. যে কোনো একজন ফাইনাইট হতে হবে, নয়তো এ নয়তো এ কমপ্লিমেন্ট, তাহলে এটা থাকবে। প্রথমে তুমি এটাকে চেক করে দেখো এটা কি অ্যালজেব্রা হচ্ছে। তুমি দেখতে পাবে প্রথম সেট থাকবেই, কারণ এমটি সেট নিজেই ফাইনাইট।
আর ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কমপ্লিমেন্টটা এমটি সেট হয়, সেটা ফাইনাইট। বলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। তুমি যদি একটা সেট এখান থেকে নাও, এ বিলংস টু সিগমা অ্যালজেব্রা নাও, আমি প্রথম থেকে লিখি এটাকে, প্রথম কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। আমি যদি বলি এ হচ্ছে ফাইনাইট, এইটা সরি আমি এটা কোত্থেকে নেবো আমাদের অ্যালজেব্রা, তাহলে এটা কি হবে, আইদার এটা ফাইনাইট নাহলে কমপ্লিমেন্ট ফাইনাইট, যে কোনো একজন তো হবেই। তাহলে যদি ইফ এ ইফ ফাইনাইট হয়, যদি এ ফাইনাইট হয় তাহলে এ কমপ্লিমেন্ট অ্যালজেব্রায় থাকবে, তাই না? এ কমপ্লিমেন্ট কখন অ্যালজেব্রায় থাকতে পারে, যদি এ কমপ্লিমেন্ট ফাইনাইট হয়, তাহলে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট ফাইনাইট হয়, তো এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট তো এ, আর না হলে কি হবে, এ কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট। এখানে এইটা হতে পারে, অর এ কমপ্লিমেন্ট ফাইনাইট হতে পারে। তো এ কমপ্লিমেন্ট ফাইনাইট হলে এ কমপ্লিমেন্ট তো এমনিতেই থেকে যাবে, কারণ একটা সেট এর ভেতরে থাকবে কখন, যখন সেটা ফাইনাইট কিংবা তার কমপ্লিমেন্ট ফাইনাইট। দেখো উভয় ক্ষেত্রেই কিন্তু স্যাটিসফাই করছে। সিমিলারলি তুমি দুটো সেট নিচ্ছ, এ বি বিলংস টু এটা, তোমাকে দেখাতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে থাকে। তো এ ইউনিয়ন বি এর ভেতরে তখনই থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ আইদার এ ইউনিয়ন বি ইজ ফাইনাইট or A union B whole complement, that is A complement intersection B complement is finite. এবার দেখো যেহেতু A B belongs to A আছে, তাহলে এখানে কি কেস হতে পারে, A is finite, B is finite, or A complement is finite, B is finite, A is finite, B complement is finite, A complement is finite, B complement is finite. এটা হতে পারে, এই চারটে কেসই তৈরি হতে পারে এখান থেকে, ঠিক আছে? তো যদি প্রথম কেস তৈরি হয়, আমি পুরো প্রুফটা লিখছি না, জাস্ট বলছি, প্রথম কেস তৈরি হয় তাহলে এটা স্যাটিসফাই হয়ে গেল, মানে থাকবে এ বি দুজনেই ফাইনাইট, মানে ইউনিয়ন ফাইনাইট, কোনো ঝামেলা নেই, ঝামেলা খতম। যদি এ কমপ্লিমেন্ট ফাইনাইট হয় আর বি ফাইনাইট হয়, তাহলে আমরা এটা ব্যবহার করব, মানে বাকি সমস্ত ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, কারণ এ কমপ্লিমেন্ট ফাইনাইট আর বি ফাইনাইট, তো বি কমপ্লিমেন্ট ফাইনাইট নাও হতে পারে, বাট যেহেতু এ কমপ্লিমেন্টটা ফাইনাইট, ফলে তাদের ইন্টারসেকশনটা তো ফাইনাইট হবেই না, যেহেতু এ কমপ্লিমেন্টটা ফাইনাইট ফলে তাদের ইন্টারসেকশনটা তো অবশ্যই ফাইনাইট হবে। বি ফাইনাইট, বি কমপ্লিমেন্ট ইনফাইনাইট হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে, বাট আমাদের ইন্টারসেকশন নিতে হচ্ছে, মানে একটা ফাইনাইট যেহেতু ইন্টারসেকশনটা ফাইনাইটই আসবে। সিমিলার লজিকে বি কমপ্লিমেন্ট ফাইনাইট হলে এটাও ফাইনাইট আসবে, এবং সিমিলার লজিকে দুজনেই ফাইনাইট, ইন্টারসেকশন ফাইনাইটই আসবে, ফলে এটা থাকছে, ঠিক আছে, ফলে দিস ইজ অ্যান অ্যালজেব্রা। এটা কি সিগমা অ্যালজেব্রা, না আমাকে চেক করে দেখতে হবে। তাহলে আমরা নিচ্ছি টু চেক দিস ইজ আ সিগমা অ্যালজেব্রা,
আমরা কনসিডার করছি দুটো সেট। আমি বানাচ্ছি হচ্ছে একটা সেট এ, যার ভেতরে রয়েছে x1, আচ্ছা আমি এর প্রথমে একটা সেট বানাই ai সিঙ্গেলটন xi, i belongs to ন্যাচারাল নাম্বার। আচ্ছা এই নিচে লিখবো না, সরি, দিস ইজ বিলংস টু অ্যালজেব্রা, এখানে i belongs to ন্যাচারাল নাম্বার। সিঙ্গেলটন সেটস অবশ্যই থাকবে, ফাইনাইট সেট নিজেরাই অ্যালজেব্রার ভেতরে থাকবে। এবার তুমি লক্ষ্য করো, যদি আমি একটা সেট নিই এ, যার ভেতরে আছে x1, x3, x5, x7 সো অন, অড সেকশন গুলো রয়েছে, তাহলে আমি এ কে লিখতে পারবো ইউনিয়ন অফ xi's, ঠিক আছে, যেখানে i হচ্ছে 2n-1, ঠিক আছে। বাট দিস ক্যান নট বিলংস টু অ্যালজেব্রা। কেন? তার কারণ এই সেটটা অ্যাজ এ ইজ ইনফাইনাইট and a complement is also infinite। কেন? কারণ a কমপ্লিমেন্টে ইভেন গুলো আছে, as সিন্স দিয়ে লিখে দাও, সিন্স a কমপ্লিমেন্ট বেসিক্যালি কি x2, x4, x6 সো অন, ঠিক আছে। মানে এটা কখনোই সিগমা অ্যালজেব্রা ফর্ম করবে না, কারণ কাউন্টেবল ইউনিয়নটা থাকছে না, ঠিক আছে। সবাই আছে, তুমি কাউন্টেবল কালেকশনটা পাচ্ছ, বাট কাউন্টেবল ইউনিয়নটা কোনোভাবেই পাচ্ছ না, ঠিক আছে। এ কমপ্লিমেন্টও ফাইনাইট, এও ফাইনাইট, মানে এ কমপ্লিমেন্টও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট। মানে এই যে এক্সাম্পলটা আমরা এখানে দিলাম সেটা একটা অ্যালজেব্রা, বাট সিগমা অ্যালজেব্রা নয়, ঠিক আছে। তো এখনো অব্দি কিন্তু আমি সবকিছুই দিচ্ছি মাথা রেখে, ঠিক আছে, নোট বই কিচ্ছু নেই। যদি কোনো সিলি মিস্টেক হয় একবার সবাই চেক করে নেবে, আমাকে বলবে, ঠিক আছে। অ্যালজেব্রা, সিগমা অ্যালজেব্রা এন্ড সো অন সবই হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা আমরা কাউন্টার এক্সাম্পলও পেয়ে গেলাম। এবার হচ্ছে টার্মিনোলজি। আমরা একটা সেট এম উইথ দিস সিগমা অ্যালজেব্রা, একটা সিগমা, আমি বলছি সিগমা ইজ এ সিগমা অ্যালজেব্রা, এখানে সিগমা মানে সিগমা অ্যালজেব্রা, এইটা ইজ কল্ড আ মেজারেবল স্পেস। মেজারেবল, হ্যাঁ বানানটা একটু ভুল হয়ে গেছে, মেজারেবল স্পেস, মেজারেবল, মেজার স্পেস নয়, মেজারেবল স্পেস। কেন? কারণ আমরা বলবো এটা এক নাম্বার রিজন হিসাবে, একটা একটা সেট এ সিগমা অ্যালজেব্রার মধ্যে থাকা, এটা ইফ অ্যান্ড অনলি ইফ ডেফিনেশন, ইফ অ্যান্ড অনলি ইফ ডিফাইন্ড করছি, এ ইজ মেজারেবল, ঠিক আছে। সিগমা অ্যালজেব্রার মধ্যে যারা থাকে তাদেরকে আমরা বলি মেজারেবল সেট, ঠিক আছে। ফলে একটা সেট উইথ তার মেজারেবল সেটের কালেকশন ইজ কল্ড আ মেজারেবল স্পেস, মানে যাদেরকে মাপা যাচ্ছে। এবার এদেরকে মাপা যাচ্ছে, মাপবো কি করে? এই দুটো টার্মিনোলজি খেয়াল রাখতে হবে। মাপার জন্য আমরা একটা ম্যাপিং চাই মিউ বা এম, যেটা এই সিগমা অ্যালজেব্রা থেকে নন নেগেটিভ এক্সটেন্ডেড রিয়েল লাইনে ম্যাপ করবে, ঠিক আছে। জিরো ইনফিনিটি ক্লোজ, ক্লোজ নিয়েছি মানে ইনফাইনাইট হতে পারে কোনো কিছু নিয়ে, ঠিক আছে। কখন? যদি এটাকে আমরা বলবো ইজ সেট টু বি, ইজ সেট টু বি said to be a measure, measure map বা measure definition এক নাম্বার। যদি measure of empty set is 0 হয়, 2 নাম্বার।
2 নাম্বার এ, এখানে A1 A2 dot 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 belongs to sigma algebra such that AI intersection AJ is empty or all I not equals to J. The measure of union of I equals to 1 to infinity AI is the summation of I equals to 1. ঠিক আছে, এটাকে আমরা বলি কাউন্টেবল অ্যাডিটিভিটি। কাউন্টেবল অ্যাডিটিভিটি এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, ঠিক আছে। খেয়াল রাখবে, একটা রিমার্ক এখানেও দিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে যদি AI ইন্টারসেকশন AJ ইজ নন এমটি হয়, তাহলে ইউনিয়ন নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ ইউনিয়ন একটা এলিমেন্ট দুবার চলে এলেও তাকে একবারই কাউন্ট করে, বাট সামেশন দুবার কাউন্ট করে ফেলবে, ফলে আমরা একটা লেস ইকুয়াল টু সামেশনের টার্ম বেড়ে যাবে, এটা পাবো। মানে এই জন্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলে আমরা প্রবাবিলিটি, ইউনিয়নের প্রবাবিলিটি লেস ইকুয়াল টু প্রবাবিলিটি সাম হয়, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এটা ইকুয়ালিটি হল। ঠিক আছে, এইটাকে আমরা বলবো মেজারমেন্ট। এবং টার্মিনোলজি 3 এম সিগমা অ্যালজেব্রা এবং এই মেজার ইজ কল্ড মেজার স্পেস। মেজার স্পেস এম সিগমা এবং মিউ ইজ কল্ড মেজার স্পেস, কল্ড দা মেজার স্পেস বা কল্ড দা মেজার স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে মেজার। ওকে, দেখে নাও।
ঠিক আছে, কার কোনো সমস্যা নেই তো? এটা হচ্ছে মেজারের বক্তব্য। আচ্ছা, এরপরে আসছে ফাংশন, মেজারেবল ফাংশন। এটা কেন মেজারেবল সেট, মেজারেবল ফাংশন, এদেরকে একমাত্র ইন্টিগ্রেবল করা যায় যারা ইন্টিগ্রেবল হয়। মেজারেবল ফাংশন কাকে বলে? খুব সিম্পলেস্ট ডেফিনেশন যদি আমি দিই, খুব সিম্পলেস্ট ডেফিনেশন, তাহলে একটা ফাংশন যেটা এম থেকে এন এ কল্ড মেজারেবল ফাংশন ইফ অ্যান্ড অনলি ইফ এদের সাথে, এর সাথে সিগমা অ্যালজেব্রা আছে, এটা সিগমা অ্যালজেব্রা এ, এটা হচ্ছে সিগমা অ্যালজেব্রা বি, বা এভাবে নাম দিতে পারি সিগমা সিগমা ড্যাশ। ঠিক আছে, আমরা বোঝার সুবিধার জন্য কি করছি, ইফ অ্যান্ড অনলি ইফ pre-image under the function f of a set A belongs to sigma algebra of M whenever A belongs to sigma algebra of N। ঠিক আছে, মানে কি, কোডোমেনে যেটা মেজারেবল তার প্রি ইমেজটা মেজারেবল, দ্যাট ইজ প্রি ইমেজ, যেমন কন্টিনিউইটি ডেফিনেশন হয় প্রি ইমেজ অফ ওপেন সেট ইজ ওপেন, সেরকমই প্রি ইমেজ অফ মেজারেবল সেট ইজ মেজারেবল। সিম্পলেস্ট ডেফিনেশন এবার। তাহলে মেজারেবল ফাংশন কি? Pre-image of a measurable set is measurable under the function f। ঠিক আছে, এটা হচ্ছে মেজারেবল ফাংশনের ডেফিনেশন। এবার প্রশ্ন আসবে, কন্টিনিউয়াস ফাংশন মেজারেবল? কিভাবে চেক করা যায়? এটা এটা বোঝার আগে তোমাকে আর একটা কনসেপ্ট শিখতে হবে, যাকে আমরা বলি বোরেল মেথড। কি হয়, বোরেল মেথড হচ্ছে লিঙ্ক বিটুইন মেজার থিওরি অ্যান্ড টপোলজি। টপোলজি মানে ওপেন সেট আর কি। ঠিক আছে, কি এটার বক্তব্য?
বক্তব্য হচ্ছে যে তুমি যদি একটা ওপেন সেট না, ধরো রিয়েল, আমি ইন আর কনসিডার করছি, বোরেল মেথড হচ্ছে যে ধরো ইন্টারসেকশন তুমি নিচ্ছ সমস্ত সিগমা অ্যালজেব্রা। দেখো তুমি সিগমা অ্যালজেব্রা বেসিক্যালি কি হয়, পাওয়ার সেটের তো সাবসেট হয়, তাই না? পাওয়ার সেটের সাবসেট হয় সিগমা অ্যালজেব্রা। টপোলজি কি হয়, সেটাও পাওয়ার সেটের সাবসেট হয়। ফলে যে সমস্ত সিগমা অ্যালজেব্রা টপোলজিকে কন্টেইন করে, যে সমস্ত সিগমা অ্যালজেব্রা টপোলজিকে কন্টেইন করে, তাদের ইন্টারসেকশন, ঠিক আছে, এটা হচ্ছে একটা সিগমা অ্যালজেব্রা বি জেনারেটেড বাই দ্য টপোলজি টাও। দেখো জেনারেটেড বাই, কারণ ইন্টারসেকশনে টপোলজি আছে, ইন্টারসেকশনে টপোলজিটা আছে ওই সেটে, ফলে জেনারেটেড বাই টপোলজি। তাহলে একটা সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই টপোলজি ইজ কল্ড আ বোরেল সিগমা অ্যালজেব্রা। ঠিক আছে, এ সিগমা অ্যালজেব্রা generated by a topology is called sigma algebra. ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। গট ইট? এটা হচ্ছে বোরেল সিগমা অ্যালজেব্রা। এবার তার উপরে যদি তুমি এটা বোরেল মেথড, একটা মেথড ডিফাইন করো, যেভাবে আমরা এখানে ডিফাইন করেছি মেথড ফাংশন সিগমা অ্যালজেব্রা থেকে, তাহলে সেটা হয়ে যাবে বোরেল মেথড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি বক্তব্য। ফলে বুঝতে পারছো এর ভেতরে কারা থাকে, এর ভেতরে ওপেন সেট গুলো থাকে, ওপেন সেটের কমপ্লিমেন্ট গুলো থাকবে তাহলে, তাই না? লক্ষ্য করো এখানে রিমার্ক, যদি একটা এলিমেন্ট ইউ বিলংস টু টপোলজি হয়, তার মানে সেটা ওপেন সেট, তাহলে ইউটা কিন্তু আমাদের এই বোরেল সিগমা অ্যালজেব্রাতে থাকবে, এবং ইউ কমপ্লিমেন্ট মানে ক্লোজ সেটও থাকবে। ঠিক আছে, এবং তাদের ইউনিয়নও থাকবে, ইন্টারসেকশনও থাকবে, সব থাকবে। ঠিক আছে, ফলে শুধুমাত্র ওপেন সেট এতে নেই, কিন্তু এখানে ওপেন সেটের থেকে বেশি কিছু আছে, শুধু ওপেন সেট নেই, ওপেন সেট গুলোও থাকবে, সবাই আছে, বিভিন্ন রকমের ওপেন সেট আছে, ওপেন সেট, ক্লোজ সেট, ঠিক আছে, বিভিন্ন রকমের সেট। ঠিক আছে, এবার দেখো দেখো আমরা কেন এটা নিয়ে এলাম। অনেকে বলবে দাদা কন্টিনিউয়াস ফাংশনের জন্য তুমি এগুলো কি বানাচ্ছ? কন্টিনিউইটি কাকে বলে? ওপেন সেটের প্রি ইমেজ ওপেন হলেই তবে কন্টিনিউয়াস হয়। মানে কন্টিনিউইটি ইজ ডিপেন্ডিং অন দ্য ওপেননেস অফ এ সেট। মানে সেজন্য আমাদের এই বোরেল মেথডটা দরকার টু ডিসকাস দ্য কন্টিনিউইটি। এবং আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইনে করি, ফলে রিয়েল লাইনে বোরেল মেথড লেবে মেথডের সাথে খুব সুন্দরভাবে খাপ খায়, ফলে কোনো অসুবিধা নেই। রিয়েল লাইনে ইউক্লিডিয়ান স্পেসে সব ইন জেনারেল সত্যি নেই, ফলে কোনো অসুবিধা নেই। ফলে তুমি লক্ষ্য করো কন্টিনিউয়াস মানে কি, এফ ইজ কন্টিনিউয়াস, এটা কি ইমপ্লাই করে? প্রি ইমেজ অফ ওপেন সেট ইজ ওপেন ইন দ্য টপোলজি, ডোমেনের টপোলজি, এফ সাপোজ এম থেকে এনে যাচ্ছে, এটা ডোমেনের টপোলজি ফর অল ইউ বিলংস টু কোডোমেনের টপোলজি, এটাই। এখন বাই বোরেল সিগমা অ্যালজেব্রা, ইউ বিলংস টু বোরেল মানে generated by the topology over M, for all U belongs to the Borel generated by the topology of M. Therefore, F is measurable in terms of Borel measure. Simple one.
ঠিক আছে, ইউ ওপেন সেট তার মানে ইউ মেজারেবল সেট। রিয়েল লাইনে যত ওপেন সেট আছে, যত ক্লোজ সেট আছে, যত ইন্টারভাল আছে, যা আছে, দে আর অল মেজারেবল। এই মেজারেবল হয়ে গেলে আমি একটা রেকর্ডিং দেবো, যেটা সবাই দেখে নি, সেটা হচ্ছে নন মেজারেবল সেট। ঠিক আছে, ওটা রেকর্ডিংই দেখতে হবে, ওটা গোটা ক্লাস লেগে যাবে। ফলে এফ ইজ কন্টিনিউয়াস এবং এফ হচ্ছে একটা ফাংশন ফ্রম এম টু এম, but it corresponding to the idea of this. ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কন্টিনিউইটি মানে মেজারেবল। এবার আমরা আসি হচ্ছে একটা আইডিয়াতে। মেজারেবল হলো একটা, আর একটা লাস্ট আরো দুটো আইডিয়া আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশনটাও বলতে পারবো। ক্যারেক্টারিস্টিক ফাংশন। ক্যারেক্টারিস্টিক ফাংশন ক্যারেক্টারিস্টিক ফাংশন হচ্ছে একটা সেটকে ডিফাইন করে, সেটের ওপরে ডিফাইন হয়। কিরকম দেয়? ক্যারেক্টারিস্টিক ফাংশন কাই কোনো একটা সেটের ওপরে ডিফাইন্ড হলে, গোটা এক্সই বলছি, এম বলছি, এটা দুটো ভ্যালু দেয়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। ঠিক আছে, কিরকম ভাবে ডিফাইন হয়? তুমি ক্যারেক্টারিস্টিক ফাংশন একটা সেটের নেবে, কোনটা সেটের ক্যারেক্টারিস্টিক ফাংশন, যদি এলিমেন্টসটা সেট থেকে 1 দেবে, যদি এলিমেন্টটা কমপ্লিমেন্ট থেকে আসে তাহলে 0 দেবে, মানে সেট থেকে না আসে, সহজ কথা, কমপ্লিমেন্ট মানে না আসে, তাহলে 0 দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন, মানে কোনো একটা জায়গায় তোমাকে যদি কোনো কিছু ডিফাইন করতে হয়, কোনো কিছু আলাদা করতে হয়, মানে কম্পিউটেশনে বা বায়োলজিতে কোনো জেনেটিক্যাল ডিফারেন্স আনতে হচ্ছে, ক্যারেক্টারিস্টিক ফাংশন খুব ভালো কাজ করে। কারণ ক্যারেক্টারিস্টিক ফাংশন আইডেন্টিফাই করে দেয় এই এলিমেন্টটা ওই জায়গার এলিমেন্ট কিনা। মানে ক্যারেক্টারিস্টিক ফাংশন কোনটা পার্টিকুলার সেটের, যেমন তুমি যদি ধরো বলতে চাই যে তোমার শরীরে কোনো একটা ভাইরাস ঢুকেছে কিনা, তুমি সেটা কি করে খুঁজে বার করবে? You can define a characteristic function in terms of computation. তোমার ব্লাডটাকে স্যাম্পেল নেওয়া হলো, সেটাকে মানে স্যাম্পেলটাকে চেক করা হচ্ছে কম্পিউটারে, তো তুমি যদি ওই ভাইরাসটা তোমার ব্লাড থেকে, যদি ওই ব্লাডের ভেতরে যদি ভাইরাস কিছু না থাকে তাহলে 0, কারণ কোনো ভাইরাসের পাওয়া যাচ্ছে না, নোন ভাইরাস আর কি, যেগুলো কম্পিউটারে সেভ করা আছে। যদি কোনোটা মিলে যায় তাহলে 1। ইট ক্যান ডিস্টিংগুইশ একটা সেটকে, সেটার এলিমেন্টটাকে ডিস্টিংগুইশ করতে সাহায্য করে, খুঁজে বার করতে যে সেটের এলিমেন্টটা আদৌ ওই সেটের এলিমেন্ট কিনা, একটা এলিমেন্ট আদৌ ওই সেটের এলিমেন্ট কিনা, এটা খুঁজতে সাহায্য করে, ক্যারেক্টারিস্টিক ফাংশন বলা হয়। এবার আসছে সিম্পল ফাংশন। একটা ফাংশনকে আমি সিম্পল ফাংশন বলবো এস, যদি আমি এটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি, 1 থেকে n। অনেকে বলবে এটা কি, বলে দিচ্ছি। আরো এক্স, একটা এক্স ভ্যালু নিল, আরো না, ইনটিউশন, একটা ভ্যালু নিল, তাহলে কি পাবে? তাহলে আমাকে দেখতে হবে যে এই এক্সটা কোথা থেকে আসছে। আমার কাছে কিছু সেট আছে এআই, এক্সটা কোথা থেকে আসছে,
যদি এক্সটা কোনো একটা এ কে থেকে আসে ফর সাম কে, আমরা এটা কনসিডার করছি, কি পাবো? এবার দেখো A1 ক্যারেক্টারিস্টিক 1x, A2 ক্যারেক্টারিস্টিক A2x চলতে থাকছে। এরা সবাই কনস্ট্যান্ট, হ্যাঁ, A1 A2 গুলো কনস্ট্যান্ট, এগুলোই অ্যাকচুয়ালি আমাকে ভ্যালু দেয়, এরাই হচ্ছে ফাংশনের ভ্যালু। এ কে ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ চলতে চলতে এ এন ক্যারেক্টারিস্টিক ফাংশন এ এন অফ এক্স। এবার এক্সটা আসছে কোথা থেকে? এ কে থেকে, তো বাকিগুলোতে তো আর এক্স নেই, এক্সটা শুধু এ কে থেকে আসছে, তাহলে ক্যারেক্টারিস্টিক ফাংশন কি বলছে? যদি বাকিগুলোতে এক্সটা কন্টেন করে না, মানে বাকিগুলোর ক্ষেত্রে ভ্যালু আসবে 0, A1 ইন্টু 0, A2 ইন্টু 0 প্লাস ডট 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 প্লাস AK ইন্টু 1 প্লাস ডট 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 প্লাস AN ইন্টু 0। ঠিক আছে, তুমি আলটিমেটলি পাবে হচ্ছে AK। ফলে এই যে কনস্ট্যান্ট গুলো, এটাই হচ্ছে এই সিম্পল ফাংশনটার ভ্যালু, A1 A2 A3 ডট ডট AN। দেখা গেল কোনোটার থেকেই আসছে না, তুমি 0 পাবে পুরোটাই। তুমি একটা এক্স নিলে যেটা কোনো এ কে থেকেই আসছে না, তাহলে 0, সেটাও একটা ভ্যালু বলতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল ফাংশন। সিম্পল ফাংশন মানে কি? তার কিছু ফাইনাইট নাম্বার অফ ভ্যালু থাকবে এবং তাকে এভাবে এক্সপ্রেস করা যাবে। এবং এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে জেনারেল ডেফিনেশন অফ স্টেপ ফাংশন। ঠিক আছে, এই সিম্পল ফাংশন অ্যাকচুয়ালি জেনারেল ডেফিনেশন অফ স্টেপ ফাংশন, এটাও বলতে পারো। ঠিক আছে, জেনারেল ডেফিনেশন অফ স্টেপ ফাংশন। স্টেপ ফাংশনের ভ্যালু হয়, যেমন বক্স ফাংশন একটা স্টেপ ফাংশন, তাই না? ফলে ওরাও কিন্তু সিম্পল ফাংশনের মধ্যেই পড়ে। ঠিক আছে, এগুলো সবই আমরা পাই। এবার আমরা ডেফিনেশন দেব লেবেগ ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে একটা ফাংশন লেবেগ ইন্টিগ্রেবল কোনো একটা সেটের উপরে, কোনো একটা সেট অফ আর, হ্যাঁ, কোনো একটা সেট এক্স যেখানে অবশ্যই এক্স হচ্ছে সাবসেট অফ আর। লেবেগ ইন্টিগ্রেশন ইউক্লিডিয়ান স্পেসের বাইরে এক্সিস্ট করে না, সিম্পলি এক্সিস্টই করে না ইউক্লিডিয়ান স্পেসের বাইরে। তুমি এখানে এন নিতে পারো, এন গ্রেটার ইকুয়ালস টু 1, ব্যাস, দ্যাটস ইট। এটা অন্য কোনো স্পেসে লেবেগ ইন্টিগ্রেশন এক্সিস্ট করে না, সেখানে অন্য ইন্টিগ্রেশন বানানো যেতে পারে, বকনর ইন্টিগ্রেশন অনেক রকমের হয়, তো কিন্তু লেবেগ ইন্টিগ্রেশন এক্সিস্ট করে না। এটা তখনই হবে যখন এফ ইজ মেজারেবল। ঠিক আছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার তুমি লক্ষ্য করো, ক্যারেক্টারিস্টিক ফাংশন, সিম্পল ফাংশন, এরা আর অল মেজারেবল। ক্যারেক্টারিস্টিক ফাংশন, সিম্পল ফাংশন আর মেজারেবল, এরাও মেজারেবল। এই জন্যই কিন্তু, এই কারণের জন্যই বক্স ফাংশন, মানে আমরা দেখলাম বক্স এক্স স্টেপ ফাংশন যেটা, এবং ইন জেনারেল স্টেপ ফাংশন গুলো মেজারেবল। ঠিক আছে, এই কারণের জন্য। এবং আর একটা ফার্দার রিমার্ক, আমি এখানে খুব তাড়াতাড়ি কমপ্লিট করছি কারণ অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। ঠিক আছে, ফলে এবার শেষ করতে হবে, ফলে আমরা পরের দিন আরো ডিসকাস করবো। আবার একটা ওভারভিউ রইল, এক্সটেন্সিভ ওভারভিউ। রিমান ইন্টিগ্রেবল হলে কোনো একটা পার্টিকুলার ক্লোজ ইন্টারভালের ভেতরে, সেটা অ্যাকচুয়ালি লেবেগ ইন্টিগ্রেবল হয়, বাট কনভার্স ইজ নট ট্রু। ঠিক আছে, লাস্ট এই এক্সাম্পলটা দিয়ে শেষ করে দেবো। কনভার্স হচ্ছে ডিরিচলেট ফাংশন। সাপোজ আমি এই ডিরিচলেট ফাংশনটা নিচ্ছি, যখন x belongs to rational intersection 0 1,
এবং x বিলংস টু ইরেশনাল। ঠিক আছে, এটা ডিরিচলেট ফাংশন। দেখো তুমি লক্ষ্য করো, এটা অ্যাকচুয়ালি সিম্পল ফাংশন, ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। দেখো তুমি এটাকে সিম্পল ফাংশন, কারণ এফ কে তুমি এক্সপ্রেস করতে পারবো, এফ কে তুমি কিভাবে এক্সপ্রেস করতে পারবে, 1 into characteristic function of rational plus 0 into, বা চাইলে -1 লিখতে পারো, 0 into, যদি এখানে -1 দাও, characteristic function of irrational। এখানে ইন্টারসেকশন 0 1, এখানে 0 1 ডিফারেন্স ইরেশনাল, দুটো সেট ডিফাইন করব। এটা সিম্পল ফাংশন চলে এলো, দেখো। therefore f is simple function, therefore f is measurable, and therefore f is Lebesgue integral, but f is not Riemann integral। এটা অলরেডি আমরা পড়েছি। তাহলে ডিরিচলেট ফাংশন Lebesgue ইন্টিগ্রেবল হয়, ডিরিচলেট ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয় না, অলরেডি আমরা আগে চেক করে ফেলেছি। ঠিক আছে, ডিরিচলেট ফাংশন সিম্পল ফাংশন আর মেজারেবল ফাংশন, দ্যাটস ওয়াই Lebesgue ইন্টিগ্রেবল। সিম্পল ফাংশন কেন মেজারেবল, এটা কারণ মনে মনে যদি সন্দেহ থাকে, তাহলে সিম্পল ফাংশনের ফাইনাইটলি মেনি পয়েন্টই আছে, মানে কোডোমেন থেকে নয়তো এমটি সেটের প্রি ইমেজ আনবে, নাহলে ফাইনাইট সেটের প্রি ইমেজ আনবে, দুজনেই মেজারেবল হবে ডোমেনে, দুটোই মেজারেবল হবে এই ডেফিনেশন অ্যাপ্লাই করলে ডোমেনে। সেইভাবে চেক করে দেখতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের আপাতত বক্তব্য, এতটাই থাকুক, অনেক কিছু পড়িয়ে দিয়েছি, টু মাচ আলোচনা হয়েছে, এক্সটেন্সিভ আলোচনা হয়েছে মেজার থিওরি এবং ইন্টিগ্রেশন নিয়ে। পরের দিন আমরা আরো আলোচনা করব, এর মধ্যে ইমপ্রপার ইন্টিগ্রেশন, লেবেগ ইমপ্রপার ইন্টিগ্রেশনও আলোচনা করব, সব আলোচনা হবে। ঠিক আছে, কারোর কোনো সন্দেহ আছে, কিছু জিজ্ঞেস করার থাকে, ডাউট জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আর কোনো ডাউট নেই তো? ঠিক আছে তো সবার, ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ শেষ করছি আমরা তাহলে, না আজ এই ক্লাস এখানেই শেষ করি।